শুরুতে দেখো ভাই এখানে সবগুলো সূত্র দেয়া আছে, তুমি জাস্ট একবার দেখে নিবা, ঠিক আছে। আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার জন্য কি করতে হয়, পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়, আর রেডিয়ান থেকে ডিগ্রিতে যাওয়ার জন্য উল্টাটা 180 বাই পাই দ্বারা গুণ করবো। এবং রেডিয়ান রেডিয়ান বলতে আসলে কি বুঝি আমরা, এক রেডিয়ান কাকে বলে বলো তো? এই যে বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রের যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে, বুঝছো? এবং এখানে কোণের যে সূত্রটা থিটা সমান এস বাই আর, থিটা হচ্ছে কি কেন্দ্রে উৎপন্ন কোণ, এস কি বলতো চাপের দৈর্ঘ্য, ঠিক আছে, আর আর কি বলতো ব্যাসার্ধ। আমরা সূত্রটা জানি কি বলতো, এস ইকুয়াল আর থিটা, এইটা তোমার মনে রাখবা, এস ইকুয়াল হচ্ছে আর থিটা। এখানে যে কথাটা মনে রাখবা যে ভাইয়া থিটা সবসময় তোমাকে রেডিয়ান মানে রেডিয়ান এককে নিতে হবে। থিটা নিবা কি বলতো ভাইয়া, রেডিয়ান এককে নিতে হবে তোমাকে, থিটা নিতে হবে রেডিয়ান এককে। এবার দেখো পরের স্লাইডে কি আছে, এখানে সবগুলো সূত্র দেয়া আছে, এখানে জাস্ট মাথায় রাখবা। দেখো এই যে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি ভাইয়া, হাফ আর স্কয়ার থিটা, ঠিক আছে, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর থিটা কি বলতো কেন্দ্রে উৎপন্ন কোণ। এখানেও আমাদেরকে মনে রাখতে হবে থিটা মাস্ট বি রেডিয়ানে নিতে হবে, ঠিক আছে, থিটা মাস্ট বি রেডিয়ান এখানে। এবার দেখো ভাই সবগুলো সূত্র তোমরা একটু দেখে নিবা, 6B এর জন্য কিন্তু তোমার এই সূত্রগুলো কাজে লাগবে, যেগুলো তোমরা অলরেডি 9-10 এই সূত্রগুলো কিন্তু পড়ে আসছো, ঠিক আছে। দেখো সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, সাইনের উল্টা কি বলতো কোসেক। তো এগুলো জাস্ট দেখে নিবা একবার, ঠিক আছে। এবার দেখো ভাই সবগুলো সুন্দর করে লিখে দেওয়া আছে। তো এখানে ইম্পর্টেন্ট দুটো কথা আছে যে ভাইয়া যদি ব্যাপারটা এরকম থাকে, ধরো দেওয়া আছে কস থিটা, কস থিটা। এখন তুমি যদি এটাকে কিউব করো, তো কস থিটার উপর কিউব বলতে আসলে কি বোঝায়, ধরো আমরা কস থিটাকে কিউব করব, তো কস থিটাকে কিউব করা মানে কি ভাইয়া, এইটার রেজাল্ট তুমি কি পাবা, এইটার রেজাল্ট পাবো হচ্ছে কস কিউব থিটা। দেখো ভুলেও আবার লিখো না যে কস কিউব থিটা কিউব, এই থিটা কিন্তু ভাইয়া কোণ, এই কোণের উপর এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু ভাইয়া কার উপর বলতো, কজের উপর। এটা ভুলেও কার উপর না, থিটার উপর না। ধরো বিষয়টা এরকম আছে যে কজ স্কোয়ার এক্স স্কোয়ার, এইটার পাওয়ার আছে কিউব, তো এই যে 3, এটা আসলে কার উপর বলতো, কজের উপর, তাই না? তাহলে এখানে পাওয়ার কত পাবা, এই যে পাওয়ার চলে আসবে কি বলতো, এখানে পাওয়া হচ্ছে cos 6 আর এক্সট্রা থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো তোমাদের জানা আছে। তারপরে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা যদি সাইন ইন্টারচেঞ্জ করে কার সাথে, কজের সাথে, কজ ইন্টারচেঞ্জ করে সাইনের সাথে, ট্যান কট কট ট্যান, বুঝতে পারছো? আর বাকি দুইটা কারা বলতো, সেক ইন্টারচেঞ্জ করবে কোসেকের সাথে, আর কোসেক ইন্টারচেঞ্জ করবে কি বলতো সেকের সাথে। যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে, কস থিটা, ঠিক আছে। 90 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি যদি বিজোড় গুণিতক হয় তাহলে সাইন ইন্টারচেঞ্জ করে হচ্ছে কজে, আর কজ ইন্টারচেঞ্জ করবে কি বলতো সাইনে। আর 90 ডিগ্রি জোর গুণিতক হলে ইন্টারচেঞ্জ হবে না, ঠিক আছে। আর নিজের ঘরে হলে পজিটিভ, অন্যের ঘরে হলে কি বলতো নেগেটিভ। এবং আমরা জানি ভাইয়া প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, ঠিক আছে, প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। এখানে কারা কারা পজিটিভ বলো, সাইন কোসেক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, কথা কি বুঝছো? আর ফোর্থ কোয়াড্রেন্টে কারা পজিটিভ বলো, কজ আর হচ্ছে সেক। তোমরা জাস্ট একবার এই সবগুলো জিনিস দেখে নিবা, ঠিক আছে। এবার দেখো পরের স্লাইডে কি আছে, এখানে সবগুলো সরকারি সূত্র দেওয়া আছে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আবার আরো এক গাদা সূত্র বের করতে পারবা। যেমন ভাইয়া লেখা যায় সাইন স্কয়ার থিটা, এইটা সমান লেখা যায় কি বলতো 1 মাইনাস কজ স্কয়ার থিটা। যেমন তুমি আবার ভাইয়া লিখতে পারবা সাইন থিটা সমান লিখতে পারবা রুট ওভার 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এই সবগুলো সূত্র এ টু জেড, অর্থাৎ এখান থেকে আরো এক গাদা সূত্র আবার তুমি বানাতে পারবা, বুঝতে পারছো? আবার খেয়াল করো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটার মান 1, এখান থেকে সেক স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এই সবগুলো ফর্মুলা কিন্তু তোমার ম্যাথ করার জন্য কাজে লাগবে। এবার দেখো পরের স্লাইডে কি আছে, ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল। এখান থেকে ভাই এমসিকিউ কিন্তু পাবা, জাস্ট মাথায় রাখবা সাইন কস সেক কোসেক, এই চারটার ক্ষেত্রে সাইন কস সেক কোসেক এই চারটার ক্ষেত্রে যদি পাওয়ার জোর হয় তাহলে মৌলিক পর্যায় হবে পাই ডিভাইডেড বাই চলকের সহগ। আর যদি পাওয়ার বিজোড় হয় তাহলে মৌলিক পর্যায় পাবা 2 পাই বাই চলকের সহগ। আর ট্যান এবং কটের ক্ষেত্রে পাওয়ার জোর হোক আর বিজোড় হোক, যা মন চায় তাই হোক, তোমার মৌলিক পর্যায় হবে কি পাই বাই চলকের সহগ। এখানে পাওয়ার জোর বিজোড় ডাজেন্ট ম্যাটার, কথা কি বুঝছো? জোর অথবা বিজোড় যাই হোক না কেন, জাস্ট মাথায় রাখবা পাই বাই চলকের সহগ। তোমরা এটা একবার দেখে নিবা, ট্যান এবং কটের ক্ষেত্রে এই কথাটুকু মাথায় রাখবা, পাই ডিভাইডেড বাই চলকের সহগ, এই যে এক্স এর সহগ, এক্স এর যে সহগটা থাকবে, ঠিক আছে, জোর হোক অথবা কি বলতো বিজোড় হোক। এখানে জাস্ট উদাহরণগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিবা। এই যে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ সংক্রান্ত, এখানে ভাইয়া ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ বের করার সূত্রটা হলো 60 আওয়ার, দেখো 60 আওয়ার মাইনাস 11 মিনিট ডিভাইডেড বাই 2। এটা তুমি কিসে অ্যান্সার পাবো বলতো, ডিগ্রিতে পাবা, ঠিক আছে। এইবার দেখো পরের স্লাইডে কি আছে, ভাইয়া জ্যামিতিক কোণ বলতে কি বোঝায়, এগুলো দিতে তোমাদের এখন দরকার নেই, বাট তোমরা একবার দেখে নিবা, ঠিক আছে। সবকিছু তোমার এই স্লাইডে কিন্তু দেয়া আছে, তোমরা একবার পুরো অধ্যায় কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য যা দরকার সবকিছু আছে, তোমরা একবার দেখে নিবা। দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে ষাটমূলক পদ্ধতি, এটাকে কিন্তু আমরা বলি ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে কি বলতো রেডিয়ান, ঠিক আছে। ওকে, এবার দেখো ভাই ষাটমূলক পদ্ধতি, যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, সবকিছু এখানে সুন্দর করে লেখা আছে যে মিনিট থেকে তুমি কিভাবে ডিগ্রিতে যাবা। ভাইয়া মিনিট, 1 মিনিট থেকে ডিগ্রিতে যাওয়ার উপায় কি বলতো, জাস্ট 60 দ্বারা ভাগ করবা। আবার সেকেন্ড থেকে ডিগ্রিতে যাওয়ার জন্য তোমাকে আগে সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করতে হবে, সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করার জন্য 60 দ্বারা ভাগ করবা। আবার মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য আবার 60 দ্বারা ভাগ করবা, তার মানে 3600 দ্বারা ভাগ করবা, কথা কি বুঝছো? এই দেখো 60 ডিগ্রি সমান 1 মিনিট, সরি 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে এখান থেকে 1 মিনিট সমান কি পাবো বলতো 1/60 ডিগ্রি। এই যে 23 মিনিট সমান কি হবে 23/60 ডিগ্রি। সবগুলো একটু যে সুন্দর করে বুঝাই দেওয়া আছে, যাতে তোমার জন্য কি হয় বলতো সবচেয়ে বেশি হেল্পফুল হয়। এখানে জাস্ট মাথায় রাখবা, তোমাকে সবসময় বলবে যে ডিগ্রি থেকে এই টাইপের এমসিকিউ কিন্তু পরীক্ষা আসে, এগুলো আসলে ক্যালকুলেটারে সলভ করা যায়। তোমাকে জাস্ট দেওয়া থাকবে যে এটাকে ডিগ্রিতে কনভার্ট করো, কথা কি বুঝছো? কি বলবে, ডিগ্রিতে কনভার্ট করো। যেমন দেখো এখানে
সবগুলো দিয়ে দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা। এই যে তোমাকে বলছে, দেখো প্রশ্নটা দিয়ে দিছে যে এতকে ডিগ্রিতে প্রকাশ করো। ভাইয়া কেমনে ডিগ্রিতে প্রকাশ করবা? দেখো এখানে অলরেডি কিন্তু 23, এটা ডিগ্রিতে আছে, তাহলে লিখবা 23 ডিগ্রি। কথা কি বুঝছো? প্লাস দেখো এই যে 31 মিনিট, এই যে 31 মিনিট, তাই না? তো মিনিটকে ডিগ্রিতে কেমনে কনভার্ট করবা? 31কে জাস্ট 60 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে বলতো? ডিগ্রিতে কনভার্ট হবে। আর এইখানে খেয়াল করো 33 কি আছে বলতো? সেকেন্ড। তাহলে কি করবা? 33 সেকেন্ডকে আগে মিনিটে কনভার্ট করো, দেন মিনিটকে আবার কিসে কনভার্ট করবো? তো ডিগ্রিতে কনভার্ট করবো। তাহলে কি করবো আমরা? এই যে 33 ডিভাইডেড বাই 60 ইন্টু 60, দেখো এটা ক্যালকুলেশন করলেই তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাবা। বুঝছো? এটা ক্যালকুলেটারে সলভ করবা। দেখো এখানে শুধু করে দেওয়া আছে, এই যে সেম সেম রেজাল্ট। ও আচ্ছা, আরেকটা ব্যাপার মাথায় রাখবা, এখানে বলছে কিন্তু ভাইয়া ডিগ্রি না, এখানে বলছে রেডিয়ানে। তার মানে তুমি আগে কি করবা? তুমি আগে এটাকে ডিগ্রিতে কনভার্ট করবা। দেখো এই যে দেখো 27 ডিগ্রি 31কে 60 দ্বারা ভাগ করছি, তার মানে মিনিটটা ডিগ্রিতে কনভার্ট হয়েছে। দেখো এখানে 53 সেকেন্ড আছে, তাহলে 53কে কি দ্বারা ভাগ করবা? 3600 দ্বারা ভাগ করবা। তার মানে এটাও কিসে কনভার্ট হচ্ছে? ডিগ্রিতে। অর্থাৎ এই পুরো ব্যাপারটা আছে ডিগ্রিতে। তুমি এটার ক্যালকুলেটারে বসালে কি পাবা? মানটা পাবা ডিগ্রিতে। বাট এইখানে তোমার কাছে চাইছে কি বলতো? রেডিয়ানে। তো ডিগ্রিকে আবার রেডিয়ানে কনভার্ট করার জন্য কি করবা? পাই বাই 180 দ্বারা গুণ করবা। আশা করি বুঝছো, এগুলো পারবা। ঠিক আছে, এই সবগুলো জিনিস তুমি পারবা। এবার দেখো ভাইয়া, এখানে সুন্দর মতো একটা ম্যাথ দেওয়া আছে, তোমাকে বলছে একটা ত্রিভুজের, এটা কিন্তু 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। দেখো একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে, 3:4:5। কোনগুলাকে ষাটমূলক মানে ডিগ্রিতে আর রেডিয়ানে প্রকাশ করো। ঠিক আছে, ষাটমূলক বললে সেটা আসলে কি বলতো? ডিগ্রিতে। কথা কি বুঝছো? এখন ভাই আমাদের যে কাজ হলো যে এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমরা প্রথমে ফার্স্ট অফ অল এই কোণগুলোকে আগে ধরে নিই, তাই না? তাহলে এখানে লিখবা ধরি ত্রিভুজের কোণগুলো যথাক্রমে আছে 3x, তারপর একটা কি বলতো কোণের অনুপাত যেহেতু দেওয়া আছে, ত্রিভুজের 3টা কোণের অনুপাত, তাহলে পরেরটা কি ধরবা? 4x, তারপরটা ধরবা আছে 5x। ঠিক আছে, এবার ভাইয়া বলো তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180। তাহলে এখানে লিখবা 3x প্লাস 4x প্লাস 5x, এটা সমান হচ্ছে 180। এইখান থেকে ক্যালকুলেশন করলে কার মান পাবা? x এর মান পাবা। দেখো x এর মান কত আসবে এখানে? x এর মান আসবে এখানে 12x = 180। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে x এর মান পাবো হচ্ছে 180 ডিভাইডেড বাই 12, তার মানে হচ্ছে 15 ডিগ্রি। এখানে x এর মান কত পাইছো? 15 ডিগ্রি। দেন আমাদের কাজ কি হলো ভাইয়া? দেন এখন আমাদের কাছে আছে এখানে জাস্ট মান বসানো। দেখো 3x, তাহলে 3 ইন্টু কি পাবা? 15 ডিগ্রি, তার মানে 45 ডিগ্রি। আর 45 ডিগ্রি রেডিয়ানে কনভার্ট করলে কি আসে বলো? পাই বাই 4, মানে পাই বাই 180 দ্বারা গুণ করলে তুমি রেডিয়ান কনভার্ট মানে রেডিয়ান ফর্মটা পেয়ে যাবে, পাই বাই 4। ঠিক আছে, এবার দেখো ভাইয়া এখানে পরেরটা কি হবে? দেখো এখানে খেয়াল করো 4 ইন্টু 15, তাই না? 4 ইন্টু 15, অর্থাৎ এটা কত পাবা? 60 ডিগ্রি। কথাই বুঝতে পারছো? আর 60 মানে কত? পাই বাই 3। পরেরটা আছে কত? 5 ইন্টু 15। তো এগুলো পারবা। এটা আসবে কত বলো তো? 75 ডিগ্রি। অর্থাৎ এটাকে লেখা যায় 5 পাই বাই 12। দেখো 5 পাই বাই 12 রেডিয়ান এককে কনভার্ট করা শেষ, আবার কি বলতো? এটা ডিগ্রি ফর্মেটে কনভার্ট করা শেষ। তো এগুলো ক নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এটা আবার সুন্দর করে এখানে করে দেওয়া আছে, তোমরা আরেকবার দেখে নিবা। বুঝতে পারছো? এবার দেখো পরের প্রশ্নটা ভাইয়া, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাকে বলছে একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর প্রগমনে আছে, মানে সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর ধারায় মানে কি বলতো? পার্থক্যগুলো, অর্থাৎ প্রতি দুইটা পদের পার্থক্য কিন্তু সেম হবে। মানে যে কোনো একটা পদ নিলে তার পূর্ববর্তী যে পদ আছে এদের পার্থক্যগুলো কি বলতো? সেম হবে। তখন আমরা বলবো যে এটা আসলে কি ধারায় আছে? সমান্তর ধারায় আছে। এর বৃহত্তম ক্ষুদ্রতম কোণ দুইটাকে যথাক্রমে রেডিয়ান। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। দেখো কি বলছে? এই যে বৃহত্তম কোণটাকে হচ্ছে কিসে কনভার্ট করবা? রেডিয়ানে। আর ক্ষুদ্রতম যে কোণটা আছে এটাকে কনভার্ট করবা কিসে বলতো? ডিগ্রিতে। বুঝতে পারছো? এবং প্রকাশ করলে অনুপাতটা হয় পাই অনুপাত 90। কোণগুলোর পরিমাপকে রেডিয়ানে নির্ণয় করো। তাহলে ফার্স্ট অফ অল ভাই ত্রিভুজের 3টা কোণ তোমাকে ধরে নিতে হবে, কিন্তু কোন ধারায় ধরে নিবা? সমান্তর ধারা নিতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো তোমার অ্যাঙ্গেলগুলো কি হবে? তুমি ধরবা এই যে আলফা মাইনাস কে, বুঝছো? তারপর হচ্ছে আলফা, আলফা প্লাস কে। এবং আমরা ভাই এগুলো সবগুলো ডিগ্রি ফর্মেটে চিন্তা করলাম। তুমি ফার্স্ট অফ অল যে কোণগুলো ধরে নিবা এটা ডিগ্রিতেও চিন্তা করতে পারো অথবা রেডিয়ানে চিন্তা করতে পারো। তো আমরা চিন্তা করলাম যে এগুলো সবগুলো ডিগ্রিতে আছে। এখন বলো তো ভাই, তুমি যেহেতু 3টা কোণ ধরে নিছো, এখন এইটার যোগফল কি হবে বলো? তাহলে লিখবা শর্ত মতে 3 কোণের সমষ্টি। 3 কোণের সমষ্টি কত হবে বলো? 3 কোণের সমষ্টি হবে 180। বলো এটা জানো কিনা? এইবার ভাইয়া বলো তো কে আর কে বাদ। তাহলে এখানে 3 আলফার মান পাবো হচ্ছে 180। তাহলে এখান থেকে আলফার মান কত হবে বলো তো? 60। আলফার মান 60 ডিগ্রি। আর ডিগ্রিকে যদি তুমি রেডিয়ানে চিন্তা করো তাহলে এখান থেকে আলফার মান কত পাবো বলো তো ভাইয়া? পাই বাই 3। পাই বাই 3 মানে হচ্ছে 60। কথা কি বুঝতে হবে? এটা ডিগ্রিতে আর এটা কি বলো তো? রেডিয়ান এককে। ঠিক আছে, এবার আমাদের কাজ হলো ভাইয়া এখানে শর্তটা আসলে কি দেওয়া আছে? প্রশ্ন মতে তুমি কি লিখবা? দেখো এখানে বলছে তোমাকে যে বৃহত্তম কোণটাকে রেডিয়ানে। বৃহত্তম কোণ এখানে কোনটা? দেখো এখানে বৃহত্তম কোণ কিন্তু ভাই আলফা প্লাস কে। কিসে কোন ফর্মেটে আছে? ডিগ্রিতে আছে। এটা কিসে কনভার্ট করবা? রেডিয়ানে। ভাইয়া ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করার জন্য কি দ্বারা গুণ করতে হয়? পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। তাহলে তুমি এখন লিখবা প্রশ্ন মতে এই যে আলফা প্লাস কে, এইটাকে গুণ করবো আমরা পাই বাই 180 দ্বারা। বুঝছো ব্যাপারটা? পাই বাই কি দ্বারা? একটু দ্বারা পাই বাই 180 দ্বারা গুণ করবা। ডিভাইডেড বাই দেখো তোমাকে বলে দিছে ক্ষুদ্রতম কোণটাকে ডিগ্রিতে। ভাই ক্ষুদ্রতম কোণ কোনটা? আলফা মাইনাস কে। এটা সবচেয়ে ক্ষুদ্রতম কোণ। তো ক্ষুদ্রতম কোণ কিন্তু আমরা অলরেডি ডিগ্রি ফর্মেটেই ধরে নিয়েছি। এগুলো সবগুলো কিসে আছে বলতো? ডিগ্রিতে আছে। এগুলো কিসে আছে? ডিগ্রি এককে আছে। ঠিক আছে, তো এইটাকে আর ডিগ্রিতে কনভার্ট করার কিন্তু কিছু নাই। তাহলে এখানে যা আছে তাই থাকবে। দেখো আলফা মাইনাস কি, এই যে তুমি যখন এই অনুপাতটা নিবা তখন আসলে ব্যাপারটা কি হয়? দেখো এদের অনুপাত কত হয়ে যায়? পাই অনুপাত 90। তাহলে লিখবা কি বলতো? পাই ডিভাইডেড বাই 90। এইটা ক্যালকুলেশন করলে তুমি কার মান পাবো বলতো? এখান থেকে
এখান থেকে কি পাবো, এই যে আলফার মানটা বসাবো আমরা, আলফার মান তো অলরেডি পেয়ে গেছি π/3, ঠিক আছে। তাহলে এখানে আলফার মান বসাতে তুমি কি পাবো, আর একটা আননোন কে এর মান পাবো। দেন আলফার মানও পাইছো, কে এর মানও পাইছো। দেন আমাদের কাজ হলো এই যে তিনটা কোণ ধরে নিছো এখানে জাস্ট মান বসাই দিবা। এবং এটাকে কোন এককে প্রকাশ করতে বলছে এটাও মাথায় রাখতে হবে। সবগুলাকে বলছে রেডিয়ানে কনভার্ট করতে, এই জন্য আমরা কিন্তু আলফাটা আগে রেডিয়ানে কনভার্ট করে নিয়েছি, বুঝছো। বাকি সবগুলো অ্যাঙ্গেলকে কি করবা, রেডিয়ানে কনভার্ট করবা। দেখো এই ম্যাথটা এখানে সুন্দর মতো করে দেওয়া আছে, তোমরা জাস্ট যে কাটাকাটি ক্যালকুলেশন দেখলে আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। আশা করি বুঝছো এটা। এবার দেখো খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে রিভিশন করে দিচ্ছি, এইটা আমার মেন টার্গেট। দেখো এখানে সবগুলো অ্যান্সার দেওয়া আছে, পুরো ম্যাথটা ক্যালকুলেশন করে দেওয়া আছে ভাইয়া। সিমিলার টাইপের একটা ম্যাথ, তো এই দুইটা ম্যাথ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দেখবা ক নম্বরে কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু ভাইয়া চলে আসতে পারে পরীক্ষায়। দেখো পরের প্রশ্ন কি আছে এখানে, কি বলছে ভাইয়া, এটা তো সহজ একটা ম্যাথ। আচ্ছা এটা করে দেয়া আছে, তারপরে প্রশ্ন খেয়াল করো কি বলছে একটু দেখো। এটা দেখো আগের ম্যাথটার এটা ম্যাথ সেম, তুমি যদি ওটা বুঝে এটা পারবা। তো আমি এটা করে দিই। এখানে বলা আছে ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান, কার মান বলো তো ভাইয়া, এই যে এটা হচ্ছে আর এর মান। দেখো আর এর মান দেয়া আছে, এই যে আর এর মান দেয়া আছে কত, 8 সেন্টিমিটারে আছে, সমস্যা নেই। কেন্দ্রে কোণ মানে কার মান, থিটার মান দেয়া আছে কত, 56 ডিগ্রি। বুঝছো ব্যাপারটা। তোমাকে বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য, কোনো কথা ছাড়াই h সমান হচ্ছে আর থিটা। তাহলে আর এর মান কত 8, আর থিটার মান কত, থিটার মান হচ্ছে 56, ডিগ্রিতে রাখা যাবে না, ঠিক আছে। কিসে কনভার্ট করতে হবে বলো তো, রেডিয়ানে। তাহলে লিখবা কি π/180। দেখো π/180, এইটা সলভ করলে কি পাবা না, এটা সলভ করলে যা আসবে এটাই হচ্ছে তোমার কি লিখবা, চাপের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার এককে আছে, বুঝছো ব্যাপারটা। এবার হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল সূত্র কি ভাইয়া, বৃত্তকলার ক্ষেত্রফল লিখবা, বৃত্তকলার ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থিটা। তাহলে যে হাফ আর স্কোয়ার মানে কি, আর এর মান কত বলো, আর এর মান কত, আর এর মান কই গেল 8। আচ্ছা আর এর মান 8, হ্যাঁ। তাহলে লিখবা 8 স্কোয়ার, আর থিটার মান হচ্ছে 56 ইন্টু হচ্ছে কি বলো তো ভাই π/180। দেখো এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই অ্যান্সার ভাই। অনুরূপ আগের ম্যাথটা কিন্তু এটাই ছিল। দেখো এখানে কি বের করতে বলছে, ব্যাসার্ধ দেয়া আছে, চাপ কেন্দ্রে উৎপন্ন কোণের মানটা দেয়া আছে, তোমাদের চাপের দৈর্ঘ্য এস এর মান এবং বৃত্তকলার ক্ষেত্রফল। দেখো সেম প্রসিডিউর, ঠিক আছে। আশা করি তোমরা এটা পারবা। যে থিটার মান এখানে, তো তাহলে আমরা এস এর জায়গায় জাস্ট মানটা বসাই দেবো। এই যে থিটা তুমি চাইলে আগেই ডিগ্রিতে মানে রেডিয়ানে কনভার্ট করতে পারো, অথবা এখানে বসাই দিলেও হবে, সেম কাজ, ঠিক আছে। আশা করি পারবা এগুলো। এবার দেখো এখান থেকে ভাইয়া যতগুলো ম্যাথ আছে, এই যে দেখো এটা এই প্রশ্নটা চিন্তা করো, এই প্রশ্নটা জাস্ট 2 মার্কের একটা প্রশ্ন। কি দেয়া আছে, ব্যাসার্ধ আর এর মান। তো আর এর মান কত দেয়া আছে বলো তো, 6440 কিলোমিটারে আছে, সমস্যা নেই। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে, থিটার মান দেয়া আছে, থিটার মান হচ্ছে 5 ডিগ্রি। তাহলে 5 কে ডিগ্রি মানে ডিগ্রি আছে, রেডিয়ানে কনভার্ট করবা। তাহলে 5 ইন্টু π/180 রেডিয়ানে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব মানে এস এর মান। তাহলে এস ইকুয়াল হবে আর থিটা, বুঝছো কি ব্যাপারটা। এস সমান হবে কি বলতো, আর থিটা। আর এর মান বসাই দিবা, এই যে আর এর মান বসাই দিবা, 5 ইন্টু থিটার মানটা বসাবা। দেখো থিটার মানটা বসাই দিবা, এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই অ্যান্সার, বুঝছো কি ব্যাপারটা। তো পুরো চ্যাপ্টারটা অবশ্য ভাই কোনোভাবে স্কিপ করা যাবে না, তোমাকে একবার হলো সুন্দর মতো রিভিশন করে নিতে হবে। এইখান থেকে দুইটা সূত্র খালি মনে রেখো, কোনো দরকার নেই। খালি যে বৃত্তকলার ক্ষেত্রফল অলরেডি তুমি দেখছো, আর এই যে এস এর মান, ঠিক আছে। আর তুমি সব কিছু জানো যে এখানে থিটাকে কি করতে হবে বলতো, রেডিয়ান এককে রাখতে হবে। এইটুক হলে এনাফ। তুমি খালি এই দুইটা জিনিস মাথায় রাখো, এগুলো কিভাবে আছে দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ভাই সেম জিনিসটা এখানে লিখে দেওয়া আছে। আচ্ছা এখানে কি বলছে ভাইয়া, সেম কাজ, পারবা এটা। এই টাইপের ম্যাথ অলরেডি করানো হলো, এগুলো সব একই টাইপের, তোমরা দেখে নিবা একই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। এইবার আসো কয়েকটা সুন্দর সূত্র যেগুলো তোমার 4 মার্কের জন্য কিন্তু কাজে লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো তোমার কাজে লাগবে, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো ছোটবেলা থেকে জানো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4√4a² - b², যেখানে এ হচ্ছে সমান বাহু, আর বিটাকে চিন্তা করবা ভূমি, এটাকে চিন্তা করবা কি বলতো সমান বাহুর দৈর্ঘ্য, যেটা সমান বাহুর দৈর্ঘ্য, আর বিটাকে চিন্তা করবা কি বলতো ভূমি। আর ভাইয়া যদি একটা ত্রিভুজ থাকে, ধরো এবিসি একটা ত্রিভুজ আছে, আমরা যদি এ কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি এ, স্মল এ, বি কোণের বিপরীত বাহুর যে দৈর্ঘ্যটা এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, স্মল বি, সি কোণের বিপরীত বাহুটাকে বলা হয় স্মল সি। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, তুমি এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করার কয়েকটা নিয়ম আছে। তুমি পরিসীমা দিয়ে করতে পারবা, সেখানে তোমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। আর অর্ধ পরিসীমা বের করার জন্য ভাইয়া প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু থাকা লাগবে, কারণ আমরা জানি অর্ধ পরিসীমার সূত্র কি বলতো, এস সমান হচ্ছে a + b + c বাই হচ্ছে 2। তো এই সূত্রটা তোমাদের কিন্তু কাজে লাগতে পারে, বুঝতে পারছো ব্যাপারটা। দেন তুমি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবা, অর্ধ পরিসীমা, আমরা অর্ধ পরিসীমা বের করবো, দেন ক্ষেত্রফলটা কিন্তু তুমি সহজে ইজিলি বের করতে পারবা, ঠিক আছে। যে √, এই যে ক্ষেত্রফল সমান √, হচ্ছে s ইন্টু s - a, বুঝছো ব্যাপারটা। তারপরে কি বলতো ভাই s - b, তারপরে কি আসবে বলতো s - c। তো এইটা ক্ষেত্রফল বের করার একটা সূত্র, জাস্ট মাথায় রাখবা। এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। কিন্তু ভাই যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া না থাকে, ধরো যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ওই বাহু সংলগ্ন কোণের মানটা দেওয়া আছে, তখন ক্ষেত্রফল বের করার জন্য তুমি কিন্তু এই তিনটার মধ্যে যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করবা। ডিপেন্ড করবে যে কোন দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ধরো তোমার দেওয়া আছে এবির দৈর্ঘ্য, তাহলে সূত্রটা কি, দেখো হাফ কিন্তু এখানে কমন, অর্থাৎ হাফ সবার ক্ষেত্রেই থাকবে, বুঝতে পারছো ব্যাপারটা। তো দেখো যে কোনো দুইটা বাহু মানে এ বি যে বাহুটা আছে এদের সংলগ্ন কোণটা কি বলতো সি, এই যে সি কোণের সাইন, বুঝছো।
মানে এ আর বি যে বাহু দুটো আছে, এই দুটো বাহুর সংলগ্ন যে কোণটা আছে এটা কি সি কোণ না? এই সি কোণের সাইন নিতে হবে। দেখো সেম বিসি, বিসি এর বাহুর সংলগ্ন কোণটা কি? দেখো বি আর সি এর সংলগ্ন কোণটা কি বলতো? এ, এই যে সাইনের এ। বাকিটা আশা করি বুঝছো, ঠিক আছে? তো এই সূত্র কিন্তু তোমার ভাইয়া কাজে লাগবে। এবার দেখো পরে আর দুটা সূত্র, রম্বসের ক্ষেত্রফল সংক্রান্ত। ভাই একটা রম্বসের যদি কর্ণ দুটো দেয়া থাকে, এই যে কর্ণ R1 R2, আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে R1 একটা কর্ণ আর একটা কি বলতো R2। তো এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি তোমার জানা থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবা কি বলতো? এরিয়া হবে কি হাফ ইন্টু এই যে কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। অথবা ভাই যদি কর্ণ দেয়া না থাকে, এই ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য আসলে নিয়মটা কি? জাস্ট মাথায় রাখবা। তুমি যদি ভাইয়া দেখো এখানে একটা কোণ চিন্তা করো, এই একটা কর্ণ চিন্তা করো, ধরো এসি কর্ণ। তো এসি কর্ণটা এখানে কি করছে বলতো? দুইটা ত্রিভুজ উৎপন্ন করছে, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ আর একটা কি বলতো? এডিসি ত্রিভুজ, ঠিক আছে? তো তুমি যদি ভাইয়া কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো, এইটাকে জাস্ট 2 দিয়ে গুণ করলে তুমি এই পুরা রম্বসটার ক্ষেত্রফল পেয়ে যাবে। মানে ফার্স্ট অফ অল একটা কর্ণ চিন্তা করবা, দেখো এই যে কর্ণটা, এই রম্বসটাকে দুইটা সমান ত্রিভুজে ভাগ করছে, বুঝছো? এখন যদি আমরা কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, সেটাকে 2 দিয়ে গুণ করলে আমরা পুরো রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব। দেখো এখানে কিন্তু এভাবে বলা আছে যে এরিয়া অফ এ বি সি ডি, মানে পুরো রম্বসের ক্ষেত্রফল হবে কি 2 ইন্টু ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। মানে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারো সেটা এডিসি হলেও সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে তুমি পুরোটা ক্ষেত্রফল পেয়ে যাবা। এইবার দেখো ভাইয়া এই প্রশ্নগুলো কত সহজ। চিত্রের ছায়াগ্রা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ছায়াগ্রা অংশ মানে কি? এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল, তাই না? আর এইটা কি? বৃত্তকলা, তাই না? বৃত্তকলাটাকে কি বলতো? এখানে বিএসসি বৃত্তকলা। তো বিষয় হলো ভাইয়া এটা পুরাটা তো একটা বৃত্ত, তাই না? তুমি এই সমগ্র বৃত্তের ক্ষেত্রফল কিন্তু জানো পাই আর স্কোয়ার, কি জানি আমরা? পাই আর স্কোয়ার। তো এই সমগ্র বৃত্তের ক্ষেত্রফল থেকে, মানে পুরা বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি বৃত্তকলার ক্ষেত্রফলটা বাদ দাও, তাহলে কি পাবা? এই ছায়াগ্রা অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে বের করবো? দেখো কোণের মান দেয়া আছে, তাহলে লিখবা বৃত্তকলার ক্ষেত্রফল। এই যে বৃত্তকলার ক্ষেত্রফল, এগুলো আসলে পড়ে দেওয়ার দরকার নেই, এগুলো পারবা, জাস্ট বলতেছি। দেখো তাহলে কি পাবা? হাফ আর স্কোয়ার থিটা। ভাইয়া হাফ আর এর মান কত? দেখো প্রশ্ন দেওয়া আছে এবি, এবি কিন্তু এখানে ব্যাসার্ধ। এই যে এবি, এবিটা হচ্ছে ব্যাসার্ধ, আর এসিটা কি বলতো? চাপ, মানে চাপের দৈর্ঘ্য। তাহলে এখানে এবির মান কত দেওয়া আছে? 5। তাহলে দেখবো 5 আর 5 স্কোয়ার। আর থিটার মান কত বলতো? 50 ডিগ্রি। তাহলে এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে মাস্ট। তাহলে পাই বাই 180, এটা ক্যালকুলেশন করলে যা পাবা তাই কিন্তু তোমার অ্যান্সার। তাহলে কি পাইলা? বৃত্তকলার ক্ষেত্রফল পাইলা এত বর্গ একক, ঠিক আছে? এখন সরি বর্গ সেন্টিমিটার হবে, যেহেতু সেন্টিমিটার একক আছে। এখন ভাই আমাদের কাজ হলো বৃত্তের ক্ষেত্রফল বের করো। তাই তুমি লিখবা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি জানো? পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে কত বলো তো ভাই? 5 স্কোয়ার। তাহলে এখানে আসবে 25 পাই। এই যে ভাইয়া বৃত্তের ক্ষেত্রফল পাইলা, এইখান থেকে তুমি যদি বৃত্তকলার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাইলে যে অ্যান্সারটা আসবে সেটাই হলো কি বলতো? এই ছায়াগ্রা অংশের ক্ষেত্রফল, ঠিক আছে? তাই লিখবা সুতরাং ছায়াগ্রা অংশের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে সমগ্র বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বৃত্তকলার ক্ষেত্রফল। পুরোটা লিখে দিলাম না, কারণ এগুলো স্লাইডে করে দেওয়া আছে, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলো তুমি পারবা। দেখো এখানে করে দেওয়া আছে কিন্তু, এই যে ছায়াগ্রা অংশের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল মাইনাস কি বলতো? বৃত্তকলার ক্ষেত্রফল। এই যে এখানে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বৃত্তকলার ক্ষেত্রফল, ঠিক আছে? এবার দেখো ভাইয়া পরের প্রশ্নটা কি বলছে। এই যে রম্বস থেকে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এইটা একটু বোঝার ট্রাই করো। এখানে কিন্তু আমাদের সূত্রটা কাজে লাগবে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল, ধরো একটা কর্ণ চিন্তা করলা, এই রম্বসের আমরা এখানে নর্মালি এটা আলাদা করে আঁকাইলাম না। এখানে চিন্তা করো, ধরো এসিটাকে আগে কর্ণ চিন্তা করো, মানে রম্বসটাকে ধরো তুমি বাইরে বের করে নিছো, মানে নতুন একটা রম্বস চিন্তা করো, ঠিক আছে? তাহলে এখানে যদি এটাকে কর্ণ চিন্তা করো, তাহলে এখানে কিন্তু ভাই দুইটা ত্রিভুজ পাবা, একটা ত্রিভুজ ওএসি আর একটা ত্রিভুজ কি বলতো? এবিসি, মানে দুইটা ত্রিভুজ পাবা। তো আমরা যদি ভাইয়া কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে কিন্তু পুরো রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন প্রশ্ন হলো কেন পুরো রম্বসের ক্ষেত্রফল বের করবা? কারণ তোমাকে এখানে কি বের করতে বলছে? দেখো এবিসিএ, এবিসিএ অংশের ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো এবিসিএ এটা আসলে কি? যে বাইরের অংশটা না, এবিসিএ। এখন প্রশ্ন হলো যে ভাইয়া এখানে বৃত্তকলাটা বুঝছো? বৃত্তকলাটা আসলে কোনটা বলো তো? ওএসি বৃত্তকলা। তুমি যদি পুরা রম্বসের ক্ষেত্রফল থেকে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বাদ দাও, তাহলে কি বাইরের এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবা? এবিসিএ এই অংশটার ক্ষেত্রফল কিন্তু তুমি পেয়ে যাবা। তো এই জন্য আমাদের এই পুরা রম্বসের ক্ষেত্রফলটা কিন্তু বের করতে হবে। তাহলে তুমি এখন সুন্দর মতো লিখবা এই যে পুরা রম্বসের ক্ষেত্রফল, অর্থাৎ ওএবিসি, এই যে ওএবিসি রম্বসের ক্ষেত্রফল। দেখো বিষয়টা, এই যে রম্বসের ক্ষেত্রফল, এটা আসলে আমরা কি পাবো? ওএবিসি রম্বসের ক্ষেত্রফল। দেখো ভাইয়া তুমি চাইলে এই যে ওএসি, এটাকে যে একটা ত্রিভুজ চিন্তা করো, ওএসি একটা ত্রিভুজ চিন্তা করো, এই ওএসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু বের করতে পারবা। কেমনে? কারণ বলো তো ভাই এখানে ওএটা কি? ব্যাসার্ধ না? এই দেখো ওএটা কি? ব্যাসার্ধ। আর ওএ আর ওসি কিন্তু ভাইয়া সমান, ওএ আর ওসি কি সমান? এটা যদি 40 সেন্টিমিটার হয়, তাহলে এটাও কত হবে বলো তো ভাইয়া? 40 সেন্টিমিটার হবে। এবং এই যে দুইটা বাহু, ওএ আর ওসি তো দুইটা বাহু, এই দুইটা বাহু সংলগ্ন কোণের মানটা কত দেওয়া আছে বলো তো? 45 ডিগ্রি। তাই তুমি চাইলে কি ওএসির ক্ষেত্রফলটা বের করতে পারবা, আর ওএসির ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে তুমি কি পাবা? সমগ্র রম্বসটার ক্ষেত্রফল পাবা। তাহলে এখানে লিখবা ওএবিসি রম্বসের ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ ওএসি এর ক্ষেত্রফল। দেখো ওএসি এর ক্ষেত্রফল এভাবে লিখবা পুরোটা। তো ওএসি এর ক্ষেত্রফল কেমন বের করবা? 2 ইন্টু ভাইয়া হাফ তো থাকবেই, ঠিক আছে, ইন্টু এখানে লিখবা ওএ, এই যে ওএ বাহু ইন্টু কি বলতো? ওসি বাহু। এবং এদের মধ্যবর্তী কোণটা কি? এই যে দুইটা বাহু সংলগ্ন হচ্ছে 45 ডিগ্রি, তার হচ্ছে সাইন। তাহলে লিখবা সাইন
45 ডিগ্রি, ঠিক আছে? বুঝছো কি ব্যাপারটা? তাহলে এখানে লিখবো আমরা sin 45 ডিগ্রি। তো দেখো ব্যাপারটা আসলে কি আসবে এখানে, এটাকে একটু এই পাশে নিয়ে আসি। এইটা ক্যালকুলেশন করলে তুমি তো মান পেয়ে যাবে, তাই না? তাহলে যে 2 আর 2 কিন্তু কাটাকাটি ভাইয়া, ওই এর মান কত 40, মানে 40 স্কোয়ার আসবে, তাই না? কারণ দুটা 40। আর sin 45 ডিগ্রির মান কত 1/√2। দেখো sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো এইটার একটা তো অ্যান্সার পাবা, এটা একটা অ্যান্সার পাবা, এই অবস্থায় রেখে দিলাম। তো ভাই আমরা কিন্তু পুরো রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এইবার আমাদের টার্গেট হলো এই যে বৃত্তকলাটা আছে ওএসসি বৃত্তকলা, দেখো ওএসসি বৃত্তকলাটা আছে, এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে লিখবা ওএসসি বৃত্তকলার ক্ষেত্রফল, ওএসসি বৃত্তকলার ক্ষেত্রফল, যে বৃত্তকলার ক্ষেত্রফল এটা আসলে কি হবে, দেখো ক্ষেত্রফলটা হবে কি, সূত্র কি হাফ আর স্কোয়ার থিটা। ভাইয়া হাফ, আর এর মান কত বলো, আর এর মান কত 40, এই যে 40 স্কোয়ার, আর থিটার মান কত 45। কিসে কনভার্ট করবা, রেডিয়ানে কনভার্ট করবা। কিসে কনভার্ট করবা, রেডিয়ানে। তাহলে যে π/180। তো এইটার কি একটা রেজাল্ট পাবা না, অবশ্যই একটা রেজাল্ট পাবা। তো এখন আমাদের কাজ হলো এই যে ভাইয়া বাইরের যে অংশটা এটার ক্ষেত্রফল বের করবা। তাহলে কি করবা, তাহলে লিখবা ABCA অংশের ক্ষেত্রফল, এভাবে লিখবা ABCA অংশের ক্ষেত্রফল সমান হচ্ছে এই পুরা সমগ্র রম্বসের ক্ষেত্রফল, মানে OABC রম্বসের ক্ষেত্রফল মাইনাস OAC বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে OABC রম্বসের ক্ষেত্রফল থেকে যদি বৃত্তকলার ক্ষেত্রফলটা বাদ দাও তাহলে তুমি অবশ্যই ABCA এই অংশটার ক্ষেত্রফলটা পেয়ে যাবে। এবার দেখো পরের প্রশ্নটা কি আছে, এগুলো সুন্দর করে দেখো, এখানে পরিধি দেয়া আছে, দেখো এখানে কোণের মানটা দেয়া আছে কিন্তু ব্যাসার্ধ নেই। এখন তোমাকে বলছে কি বের করতে বলছে, এখানে দেখো তো ভাই কি বের করতে বলছে, চিত্রের ছায়াগেরা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে ছায়াগেরা অংশ যেটা আছে এইটার ক্ষেত্রফল নির্ণয় করো। ছায়াগেরা অংশের ক্ষেত্রফল বের করার জন্য সমগ্র বৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফলটা বাদ দিবা। তো সমগ্র বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য তো ভাইয়া πr², মানে আর এর মান লাগবে। দেখো এখানে কিন্তু পরিধি বলা আছে, পরিধি মানে কি, এই যে 2πr, দেখো 2πr মান দেওয়া আছে কত বলতো ভাইয়া 10π। তাহলে এখান থেকে তুমি আর এর মান কত বের করবা 5 সেন্টিমিটার। আর আর এর মান পাইলে তুমি কিন্তু ভাইয়া সমগ্র বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারবা, দেন বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তার পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে এই বৃত্তকলার ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিবা, অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে? ওকে, আশা করি বুঝছো। এবার দেখো এখানে যতগুলো ম্যাথ আছে, এই যে এই টাইপের যতগুলো ম্যাথ আছে লাইন টু লাইন সুন্দর মতো ক্যালকুলেশন করে দেওয়া আছে, যেটা তুমি একবার দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন, সবগুলো সুন্দর করে দেওয়া আছে, একদম আমি যেভাবে তোমাদেরকে ক্লাসে করাই দিই বা ক্লাসে বুঝাই ঠিক ওইভাবে কিন্তু করাই দেওয়া আছে, বুঝতে পারছো? যেভাবে ক্লাসে করালাম ঠিক সেম প্রসিডিউরে করে দেওয়া আছে। তোমরা জাস্ট একবার এই পুরা সবগুলো দেখে নেবা, এখানে সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু করে দেওয়া আছে। দেখো এখানে বলছে কি ABC বৃত্তকলার ক্ষেত্রফল এবং ABDC ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। ABDC ক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে কি, টোটালটার দৈর্ঘ্য, দেখো মানে যোগফল করবা, দৈর্ঘ্যের যোগফল। যদি এবি আগে বের করবা, এবি এর দৈর্ঘ্য দেয়া আছে, তারপরে আবার কি বলতো BDC এই চাপের দৈর্ঘ্যটা বের করবা, তারপরে এখানে আবার কি আছে বলতো AC, এই টোটাল সবগুলো দৈর্ঘ্য যোগফলটাই হবে কি তোমার বলতো পরিসীমা। তার মানে AB প্লাস হচ্ছে BDC প্লাস কি বলতো AC, এটাই তোমার পরিসীমা। অর্থাৎ এইটা তোমাকে কিন্তু ভাই বের করতে হবে। দেখো এই যে AB প্লাস BDC প্লাস AC, এটাই তোমার কি বলতো পরিসীমা, মানে পুরা যে বাউন্ডারি সীমানাটা আছে এই সবগুলো দৈর্ঘ্যের যোগফলটাই কি বলতো পরিসীমা। দেখো অ্যান্সার কিন্তু পেয়ে গেছো। তাহলে এই সবগুলো সুন্দর মতো করে দেওয়া আছে, তোমরা এগুলো জাস্ট একবার দেখলেই বুঝতে পারবা। দেখো এখানে ঘড়ি সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, যদিও এটা লেস ইম্পর্টেন্ট, তারপরে একবার দেখে নিবা, যদি ক নম্বরে আসে আর MCQতে আসলেও ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে, ডিরেক্ট সূত্র বসাই দিই। দেখো 6A থেকে এই ম্যাথগুলো যদি তোমরা ঠিকঠাক মতো করো তাহলে আশা করি এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসবে, যদি প্রশ্ন হয়, ঠিক আছে? তো এখন আমরা চলে যাবো ভাই 6Bতে। 6B এর শুরুতে যে ম্যাথটা আছে জাস্ট খেয়াল করো ভাইয়া, এই টাইপের ম্যাথগুলো তোমরা 9, 10 থেকে করে আসছো, ঠিক আছে? তো এখানে আসলে কি বলছে দেখো, sec x এর মান হচ্ছে -2, অর্থাৎ sec x এর মানটা কি নেগেটিভ, এবং তোমাকে বলছে ভাই x এর মানটা দেখো, x এর মানটা পাই এর চেয়ে বড়, পাই মানে কি 180 চেয়ে বড় আর 270 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে এটা কোন চতুর্ভাগ বলো তো, তৃতীয় চতুর্ভাগ, ঠিক আছে? এবং তোমাকে বলছে যে প্রমাণ করো যে cos x + tan x সমান হচ্ছে এটা। দেখো যেহেতু তৃতীয় চতুর্ভাগ, আমরা জানি তৃতীয় চতুর্ভাগে কারা পজিটিভ, tan আর cot কিন্তু পজিটিভ, বাদ বাকি সবাই কি বলতো ভাই নেগেটিভ। এই কারণে ভাই এখানে sec x এর মান হচ্ছে নেগেটিভ। তো তুমি এখানে cos x আর tan x এর যে মান পাবা, দেখো tan x এর মান হবে পজিটিভ, কিন্তু ভাইয়া cos x এর মানটা তোমাকে নিতে হবে নেগেটিভ, কারণ cos x এখানে অন্য চতুর্ভাগে আছে, ঠিক আছে? তাহলে দেখো যেহেতু sec x এর মান আছে, তুমি এখান থেকে কিন্তু ভাইয়া cos x এর মান বের করতে পারবা। cos x কি বলতো, sec x এর উল্টাটা, sec x এর উল্টাটা। তো sec x এর মান যদি -2 হয় তাহলে cos x এর মান কি হবে বলতো ভাইয়া, জাস্ট উল্টাই দিবা -1/2, বুঝছো কি ব্যাপারটা? আর tan x এর মান বের করবা কি হবে, সমকোণী ত্রিভুজের মাধ্যমে। তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে তুমি জাস্ট কি পাবা, tan x এর মান পাবা। এখানে ডাইরেক্ট tan x এর মান পাবা, জাস্ট সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করবা, দেখবা tan x এর মান পেয়ে যাবা হচ্ছে √3। কথা কি বুঝছো? এখন ভাইয়া জাস্ট যোগ করে দিলে অ্যান্সার শেষ, মানে সমকোণী ত্রিভুজে তুমি এখানে অতিভুজ আর লম্ব বের করবা, জাস্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে অতিভুজের মান কত দেখো, cos θ সমান আমরা কি জানি, কবরে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ, আর sec θ সমান কি হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ এখানে কত, অতিভুজ বাই ভূমি, মানে অতিভুজ হচ্ছে -2। ভাইয়া অতিভুজ কি কখনো নেগেটিভ হতে পারে না, অতিভুজ হবে অলওয়েজ পজিটিভ। আর ভূমি কত বলো তো ভাই, ভূমি হচ্ছে 1। তাহলে লম্ব কত পাবা, লম্ব কত পাবা বলো, লম্ব পাবা হচ্ছে √3, ঠিক আছে? আর tan θ সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, জাস্ট পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলেই হবে সমকোণী ত্রিভুজ থেকে। আমরা এখানে সূত্র জানি tan θ সমান লম্ব বাই ভূমি, এই √3/1, অর্থাৎ tan x এর মান কি পাবা, tan x এর মান পাবা √3। এখন তুমি জাস্ট লেফট হ্যান্ড সাইডে যোগ করে দিলে হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড লিখবা এই যে cos x এর মান ভাইয়া -1/2 আর tan x এর মান কত বলতো √3। তো এইটা ক্যালকুলেশন করলে কত চলে আসবে,
2√3 - 1/2। আশা করি এটা বুঝছো, এগুলো সহজ। তো এই ম্যাথটা ভাইয়া সুন্দর করে এখানে দেখো করে দেয়া আছে, তোমরা একবার দেখে নিবা, এগুলো সবই সহজ ম্যাথ, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ স্লাইডে করে দেওয়া আছে, তোমরা একবার জাস্ট চোখ বুলাই নিবা, এইগুলা থেকে প্রশ্ন আসবে। তুমি কেমনে সাজায় গুছায় লিখবা, দেখো এই যে তৃতীয় চতুর্ভাগে cos x ঋণাত্মক ও tan x ধনাত্মক, ঠিক আছে? তো সবগুলো কিন্তু তোমাকে লিখতে হবে, যেহেতু রিটার্ন তুমি করবা, ঠিক আছে? ওকে, এবার দেখো ভাই পরের প্রশ্নটা কি আছে। এগুলো খুবই সহজ টাইপের ম্যাথ, এখানে যে সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। দেখো এটাও কিন্তু তোমাদের স্লাইডে করে দেওয়া আছে, এগুলো সব দেখে নিবা। এই ম্যাথটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো এইটা আমি তোমাদেরকে একটু সলভ করে দিই, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা এবার খুবই বেশি। তো এখানে কি আছে দেখো, sin x প্লাস হচ্ছে 16 cosec x, এইটার মান কত দেওয়া আছে 8। তোমাকে প্রমাণ করতে বলছে sin টু দি পাওয়ার nx প্লাস cosec টু দি পাওয়ার nx, এটার মান হচ্ছে 2 এর পাওয়ার 2n প্লাস 2 ইনভার্স 2n, ঠিক আছে? তো এটা কেমনে প্রমাণ করবা? তো এখানে ভাইয়া তোমাকে কিন্তু দেয়া আছে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো দেখো কি দেয়া আছে, দেয়া আছে ভাইয়া sin x প্লাস হচ্ছে 16 cosec x, তাই না? এই cosec x এটার মান হচ্ছে 8। তো ভাইয়া এইটা সলভ করার জন্য তোমাকে হয় দুটাকে sin x এ কনভার্ট করতে হবে, না হয় দুটাকে cosec x এ কনভার্ট করতে হবে। এবং তুমি খেয়াল করবা এখানে যে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত থাকবে একটা আরেকটার বিপরীত, দেখবা যদি এখানে থাকে cos x তাহলে এখানে থাকবে দেখবা sec x, বুঝছো ব্যাপারটা? যদি থাকে tan x দেখবা হচ্ছে cot x। তার মানে এখান থেকে তুমি আরো কয়েকটা ম্যাথ কিন্তু নিজে নিজে বানায় লিখতে পারবা, বুঝতে পারছো ব্যাপারটা? মানে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় এবার চলে আসতে পারে। তো আমরা ভাইয়া এখানে cosec x কে কিসে কনভার্ট করবো বলো তো? sin x এ। তাহলে এখানে লিখবা হচ্ছে sin x, এটা তো থাকবে, প্লাস cosec x কে কি লেখা যায় 1/sin x। তার মানে তুমি এখান থেকে পাবো হচ্ছে 16/sin x ইকুয়াল হচ্ছে 8। তাহলে এইটা যদি তুমি লসাগু করো তাহলে কত পাবো ভাইয়া? sin x, আর এইখানে চলে আসবে sin স্কোয়ার x প্লাস হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 8। তো এখান থেকে তারপরের লাইন যদি আর গুণন করো, ঠিক আছে, তাহলে তুমি পাবা হচ্ছে sin স্কোয়ার x মাইনাস 8 sin x প্লাস হচ্ছে 16। এখানে তোমাকে সূত্র বানাতে হবে, না হয় মিডিল টার্ম করতে হবে, কথা কি বুঝছো? তো দেখো এখানে কিন্তু ভাই সূত্র হয়ে যাবে। তাই দেখো এখানে আছে কি, এখানে আছে sin স্কোয়ার x মাইনাস 8 sin x থেকে লিখতে পারবা 2a, এ মানে কত বলো? sin x, আর b বলতে কত লিখবা? ইনটু হচ্ছে 4, দেখো 2ab, আর b স্কোয়ার বলতে কি ভাইয়া? 4 স্কোয়ার। দেখো সূত্র হয়ে গেছে, কার সূত্র হয়েছে? a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে এখান থেকে তুমি ভাইয়া sin x এর মান পাবা হচ্ছে 4। ভাই sin x এর মান যদি 4 হয় তাহলে বলো তো cosec x এর মান কত হবে? এই যে cosec x এর মান হবে 1/4, কারণ একটা আর একটা উল্টা। এইবার আমরা জাস্ট মান বসাই দেবো, কোথায় বলো তো? লেফট হ্যান্ড সাইডে মান বসাই দেবো। আমাদের কাজ হলো এবার লেফট হ্যান্ড সাইডে মান বসাই দেবো। তাহলে এখানে বলো তো লেফট হ্যান্ড সাইড কি আছে? দেখো লেফট হ্যান্ড সাইডে আছে ভাইয়া sin টু দি পাওয়ার nx, দেখো sin টু দি পাওয়ার nx প্লাস cosec এর পাওয়ার আছে কত? n। তাহলে sin এর মান কত পাইছো? sin x এর মান পাইছো 4, ঠিক আছে? তাহলে 4 কে ভেঙে লেখা যায় কি বলো? 2 স্কোয়ার পাওয়ার হচ্ছে n, আর cosec x এর মান কত পাইছো? 1/4। তাহলে এটাকেও লিখতে পারবা 1/4 না লিখে আমরা লিখলাম 2 এর পাওয়ার স্কোয়ার। আমাদের টার্গেট হচ্ছে অ্যান্সারটা মিলানো, ঠিক আছে? তাহলে এইখানে বলো তো ভাইয়া 2 এর পাওয়ার কত আসবে? 2n, আর এইখানে পাবা নিচে আসবে 2 এর পাওয়ার কি আসবে বলো তো ভাইয়া? 2n। তাহলে এইটাকে যদি এখন উল্টাই রাখো তাহলে কিন্তু ইনভার্সটা চলে আসবে। তাহলে এখানে যা আছে লিখবা এই যে 2 এর পাওয়ার 2n প্লাস 2 ইনভার্স 2n। আশা করি বুঝছো। দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু তোমার প্রমাণ হয়ে গেছে। তো এগুলো খুবই সহজ অঙ্ক। তুমি জাস্ট দেখবা ভাইয়া এখানে tan x থাকলে দেখবা cot x আছে, তাহলে cot x কে tan x এ কনভার্ট করবা, ঠিক আছে? তো এখানে দেখবা যে যদি ভাইয়া cos x থাকে দেখবা এখানে sec x থাকবে, হয় cos x কে sec x এ কনভার্ট করো, না হয় sec x কে cos x এ কনভার্ট করো। আশা করি এটা বুঝছো। এবার দেখো পরের প্রশ্নটা কি আছে, এগুলো সবগুলো সহজ। দেখো পরের প্রশ্নটা কিন্তু ভাই সিমিলার, দেখছো এখানে cos আলফা আছে, এখানে কি আছে? sec আলফা। তোমাকে প্রমাণ করতে বলছে সেম টাইপের জিনিস, বুঝছো? সেম ম্যাথ, এগুলো আশা করি পারবা। এবার দেখো পরের প্রশ্ন কি আছে। দেখো প্রশ্নটা সুন্দর করে দেওয়া আছে, জাস্ট সূত্র, মানে সরকারি যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে এই ম্যাথগুলো হয়ে যাবে। এগুলো একদম ছোটবেলার ম্যাথ, এগুলো তোমরা পারবা। তো আমরা দ্রুত এই অধ্যায়টা শেষ করব, এটা আমাদের টার্গেট। দেখো এই প্রশ্নটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট করে দেওয়া আছে সুন্দর মতো, জাস্ট দেখে নিবা, একবার দেখে নিবা। দেখো সামেশন অফ সাইনে এটার পাওয়ার, টোটালটার পাওয়ার কিন্তু স্কোয়ার আছে, বুঝছো? তাহলে এটাকে লেখা সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার। কারণ ভাইয়া তোমাকে যদি বলা হয়, জাস্ট একটু বুঝো, তোমাকে যদি বলা হয় সামেশন অফ এ, এটা মানে কি? ধরো এখানে তিনটা মূল এ বি সি আছে, তাহলে সামেশন অফ এ মানে কি? জাস্ট এখানে তুমি কি লিখবা? তিনটারই যোগফল এ প্লাস বি প্লাস সি। যেহেতু সামেশন অফ এ আছে তার মানে এখানে যতগুলো মূল আছে তার একটা একটা করে নিয়ে সমষ্টি, ঠিক আছে? যদি ভাইয়া তোমাকে এই জায়গা থেকে বলতো যে ভাই তিনটা মূল আছে তাহলে সামেশন অফ এ স্কোয়ার কি হবে, তখন তুমি লিখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বাট ঝামেলা হইলো ভাইয়া তোমাকে যদি বলা হইতো যে সামেশন অফ এ এই টোটালটার উপর স্কোয়ার, মানে সামেশন অফ এ তার টোটালটার উপর যদি স্কোয়ার থাকে তখন কি করবা? তখন বিষয়টা হলো ভাইয়া দেখো সামেশন আছে কার সাথে? সিঙ্গেল এর সাথে, তাই না? তাহলে নিচে হবে কি? একটা একটা করে যোগফল এ প্লাস বি প্লাস সি তার উপর স্কোয়ার। কথা কি বুঝছো? মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। অর্থাৎ এইখানে কি আছে তোমার? দেখো তো সামেশন অফ সাইন এ, অর্থাৎ সামেশন আছে কি শুধুমাত্র সাইনের সাথে, তার টোটালটার উপর স্কোয়ার আছে। তাহলে সাইনের সাথে সামেশন মানে কি?
তাহলে এ বি সি সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি তিনটে যোগ আকারে থাকবে, বুঝতে পারছো ব্যাপারটা? এই টোটালটার উপর হবে স্কোয়ার, তারপর সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা এখান থেকে জাস্ট 2 কমন নিয়ে 1 নম্বর দিয়ে দিবা। এখন চলে আসো যেটা তোমার দেয়া আছে, দেখো এইটা তোর ভাইয়া এমনি এমনি তোমাকে দেয়নি, ঠিক আছে? তাহলে কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি, এইটার উল্টা কি বলতো সাইন, তাহলে আমরা জানি 1/sin a প্লাস 1/sin b প্লাস 1/sin c সমান 0। এখান থেকে লসাগু করবা, দেখো আর গুণন করে দিলে sin a প্লাস sin a sin b প্লাস sin b sin c প্লাস sin c sin a, এটার মান পাইছো 0। এইবার ভাইয়া এই জিনিসটা নিয়ে এসে জাস্ট এই যে 1 নম্বরে বসায় দাও, তাহলে তোমার এইটা কি হয়ে যাবে বলতো? 0 হয়ে যাবে। তাহলে থাকবে পরে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। তো তোমরাই আমাকে বলো তো, একটু আগেই আমরা লিখলাম কি স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান যদি সামেশন অফ a স্কয়ার হয়, তাহলে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c এইটা সমান হবে কি বলতো? সামেশন অফ যে কোনো একটা স্কয়ার, হয় sin স্কয়ার a নাহলে sin স্কয়ার b নাহলে sin স্কয়ার c। তো এইখানে প্রমাণে কি আছে দেখো, এখানে প্রমাণ আছে সামেশন অফ sin স্কয়ার a, তাহলে তোমাকে লিখতে হবে সামেশন অফ sin স্কয়ার a। আশা করি বুঝছো, ঠিক আছে? এগুলো খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখান থেকে দেখে নিবা। এবার দেখো আমরা চলে আসছি একদম 6 এর সি। তো এইটা হচ্ছে গ্রাফ সংক্রান্ত, দেখো এটা থেকে তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়। তো এই গ্রাফ সংক্রান্ত যা ভাই, যদি এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয় সৃজনশীল প্রশ্ন, তাহলে শিওর থাকো যে এখান থেকে 4 মার্কের প্রশ্ন একটা গ্রাফের থাকবেই। তো গ্রাফ রিলেটেড যে ব্যাপারগুলো আছে এটার জন্য তোমরা আসলে কি করবা একটু খেয়াল করো। ধরো তোমাকে এখানে একটা ফাংশন ত্রিকোণমিতিক একটা ফাংশন দেয়া আছে, দেখো যে f of x = sin x, এভাবে উদ্দীপক আকারে কিন্তু থাকবে যে f of x = sin x হলে দৃশ্যকল্প 2, মানে এটা জাস্ট সৃজনশীলের প্রশ্ন, ঠিক আছে? দৃশ্যকল্প 2 বলতে এটাই আসলে 2 নম্বর দৃশ্যকল্পে ছিল, ঠিক আছে? তোমাকে বলছে y = f of π/2 - 3x, যেখানে দেখো রেঞ্জ কত দেয়া আছে -π/2 থেকে π/2, অর্থাৎ -90 থেকে +90 এর লেখচিত্র অঙ্কন করতে বলছে। কথা কি বুঝছো? তো ভাই এখানে একটা জিনিস খেয়াল করো, যে π/2 - 3x, মানে এখানে যদি তুমি π/2 - 3x বসাই দাও, তাহলে sin π/2 - 3x মানে আলটিমেট কি পাবা? cos 3x। অর্থাৎ এইটা কিন্তু তোমাকে ভাই cos 3x এর লেখচিত্র অঙ্কন করতে হবে। কার? cos 3x এর, কারণ এখানে তো বলে দিয়েছে π/2 - 3x। যদি π/2 - 5x বলতো, তাহলে π/2 - 5x মানে কি? sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা কিন্তু প্রথমেই সূত্রগুলো দেখলাম যে sin 90 ডিগ্রি মাইনাস x এইটা সমান কি হবে বলতো? cos x, কারণ 90 এর বীজের গুণিতক। তো 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা কি? কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে ভাইয়া সবাই পজিটিভ, এই জন্য মাঝে এই জন্য চিহ্ন কি বলতো? প্লাস, মানে সবাই পজিটিভ তাই চিহ্ন প্লাস। এখন বলতো ভাই এটা কি 90 এর বীজের গুণিতক না? এখানে সাইনটা ইন্টারচেঞ্জ করে কি হবে বলতো? cos হবে। এখানে tan থাকলে কি হইতো? cot, sec থাকলে কি হইতো বলতো? cosec, মানে সবগুলোর উল্টাটা। আর cos থাকলে sin, sin থাকলে কি বলতো? cos, ঠিক আছে? তাহলে আমাদের কার গ্রাফ অঙ্কন করতে হবে? cos 3x এর। দেখো তো আমরা ভাইয়া নরমালি sin x এবং cos x হলে এই sin x এবং cos x এর গ্রাফের ক্ষেত্রে আমরা কোন ব্যবধানটা কিন্তু আমরা 30 ডিগ্রি করে নিই, বুঝতে পারছো? তো এইখানে আছে কি বলতো? cos 3x। তো এইটার জন্য আমরা কোন ব্যবধানগুলো নিব কি বলতো? 10 ডিগ্রি করে। যেমন এখানে খেয়াল করো কোন ব্যবধান বলতে আসলে কি, দেখো এখানে কিন্তু ভাই -90 থেকে শুরু হবে, তাই না? মানে তুমি x এর ভ্যালু -90 বসাবা, এইটার জন্য y এর মান কত পাবা? তো কোন ব্যবধান বলতে কি 10 ডিগ্রি করে যদি কোন ব্যবধান নাও, তাহলে -90 এর পরেরটা কি হবে বলতো? আরো 10 বাড়বে, তাই না? -90 থেকে -80, তারপরে কত হবে? -70, -60, এভাবে চলে থাকবে, ঠিক আছে? তো এক্স এর এই মানগুলোর জন্য তোমাকে কার মান বের করতে হবে? ওয়াই এর মান বের করতে হবে। কথা কি বুঝছো? জাস্ট এখানে তোমাকে কোন ব্যবধানটা আগে ভালো করে দেখতে হবে, যেখানে তুমি কত কোন ব্যবধান নিচ্ছ। তো এখানে খেয়াল করো, দেখো এখানে কিন্তু এ টু জেড সুন্দর করে লিখে দেওয়া আছে। তো এই যে মানগুলো, এই যে ছক কাগজে এক্স এর মানের জন্য যে ওয়াই এর মানগুলো পাইছো, এগুলো তুমি আসলে কেমনে বের করবা? এই সবগুলো কিন্তু ভাই ক্যালকুলেটরে বের করা যায়। কারণ তুমি যদি এভাবে এক এক করে মান বের করো, এখানে তো 90 থেকে -90 থেকে 90 আছে, এটাও তো থাকতে পারে যে -180 থেকে 180, তখন কিন্তু অনেকগুলো ভ্যালু তোমাকে বের করতে হবে, বুঝতে পারছো? আবার -360 থেকে +360, মানে আরো অনেকগুলো ভ্যালু তোমাকে বের করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ভাইয়া প্রত্যেকটা মান বসায় করতে গেলে তোমার টাইমের 12টা বেজে যাবে, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে তুমি কিন্তু এটা ক্যালকুলেটরে খুব সহজে করতে পারবে। তো এখানে আসলে ওভারঅল যে জিনিসগুলো তোমার লেখা লাগবে সবকিছু কিন্তু সুন্দর করে লিখে, পরীক্ষা যদি খুব কঠিন গ্রাফও চলে আসে, তাও তুমি এখান থেকে পার্সিয়াল মার্ক তুলতে পারবে, এইটুকু শিওর থাকো, ঠিক আছে? জাস্ট এখানে এটা পুরোটাই ক্যালকুলেটরের কাজ, আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো তার আগে খেয়াল করো, এই ফাংশনটা দেয়া আছে, দেখো তাহলে f of π/2 - 3x, তাহলে sin π/2 - 3x মানে কি? cos 3x। অর্থাৎ আমরা cos 3x এর গ্রাফটা অঙ্কন করব, এটা লেখচিত্র অঙ্কন করব এই ব্যবধানের মধ্যে, সরি এই রেঞ্জের মধ্যে, মানে -90 থেকে 90, ঠিক আছে? তো এখানে দেখো তোমাকে বলছে -90 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা আসলে ব্যবধানটা কত নিয়ে নিছি বলতো? 10 ডিগ্রি ব্যবধানে x এর মানগুলোর জন্য y এর মান বের করবা। এটা হচ্ছে তোমার কাজ, মানে x এর মানগুলোর জন্য কিসের মান বের করো? y এর মান। দেন তুমি যে বিন্দুগুলো পাবা, এই বিন্দুগুলো তুমি গ্রাফ কাগজে প্রতিস্থাপন করবা। তাহলে গ্রাফ কাগজে প্রতিস্থাপন করার পরে জাস্ট সবগুলা বিন্দু যোগ করে দিবা, শেষ। কথা কি বুঝছো? এখন ভাইয়া ব্যাপারটা হইলো যে তুমি এখানে যখন গ্রাফ এই যে বিন্দুগুলা যখন প্রতিস্থাপন করবা, দেখো এখানে এক্স এর মানগুলো দেখছো কত বড়? -90, -80, -70। তো তোমার অবশ্যই ডিপেন্ড করবে যে তোমার কাছে গ্রাফ কাগজ যেটা আছে সেটা আসলে কত বড়, মানে এখানে কতগুলো ঘর আছে। তো এক্স এর মান যেহেতু অনেক বড়, তো এই ক্ষেত্রে ভাইয়া দেখো এক্স অক্ষ বড়, স্কেলটা একটু ধরে নিবা, ঠিক আছে? সুন্দর মতো বুঝে শুনে হিসাব নিকাশ করে যে স্কেলটা আসলে এখানে কি ধরা হয়েছে। দেখো এক্স অক্ষ বরাবর, দেখো এক্স অক্ষ বরাবর এক ঘর সমান, মানে এখানে তোমাকে জাস্ট মাথায় রাখবা যে 3 বর্গ, ক্ষুদ্রতম 3 বর্গ, অর্থাৎ 3 ঘর সমান 10 ডিগ্রি। মানে এক্স অক্ষ বরাবর তুমি 3 ঘর যাওয়া মানে 10 ডিগ্রি যাওয়া,
বুঝছো কি ব্যাপারটা? এবং এখানে দেখো ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের অর্থাৎ 10 ঘর সমান, এখানে আবার দেখো 10 ঘর, যেহেতু ওয়াই এর মানগুলো কিন্তু অনেক ছোট ছোট মান। দেখো এখানে সবচেয়ে বড় মান আসলে কত, এই যে সবচেয়ে ছোট মান তো -1, আর সবচেয়ে বড় মান কি বলতো y1, ঠিক আছে? তারপরে মানগুলো কত ছোট হয়, কারণ 10 ঘর সমান কত একক, 1 একক। তাহলে 0.5 এর জন্য কয় ঘর যাবা বলতো, 5 ঘর যাবা, মানে 5 ঘর সমান হচ্ছে 0.5। বুঝতো ব্যাপারটা? অর্থাৎ তোমাকে এখানে ভাই এই যে ঘর স্কেলের যে ব্যাপারটা আছে এইটা একটু বুঝে শুনে ধরতে হবে, কারণ এটা তোমার পুরো ডিপেন্ড করবে গ্রাফের উপর, এবং তুমি আসলে কত ব্যবধান নিতে যাচ্ছ, এই জিনিস দুইটা হচ্ছে তোমার মেন। এখন তোমার কাজ হলো এক্স এর মানের জন্য ওয়াই এর মান বের করে এই প্রত্যেকটা বিন্দু তোমার গ্রাফে প্রতিস্থাপন করা, দেন সবগুলা যোগ করে দিলে কিন্তু অ্যান্সার শেষ, ঠিক আছে? তো এইখানে দেখো গ্রাফটা আসলে কি আছে। দেখো আমরা কিন্তু ভাইয়া এখানে, আচ্ছা তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এই মানগুলো তোমরা কেমন বের করবা। জাস্ট ক্যালকুলেটারে চলে যাও, ঠিক আছে? দেখো এই যে কোনো একটা ক্যালকুলেটর, ইএস প্লাস বা তোমার হচ্ছে কি ইএক্স সিডাব্লিউ, যে কোনো যাতে পাবা। তোমরা জাস্ট কি যাবা, এই যে মোড অথবা সেট আপে গিয়ে টেবিলে চলে যাবা। দেখো টেবিল আছে 7 নম্বরে, এই যে 7 নম্বরে চলে গেলাম, ঠিক আছে? 7 নম্বরে যাওয়ার পরে দেখো তোমার কাছে এফ অফ এক্স এর মান চাইছে, মানে ফাংশনটার মান চাইছে, বুঝছো? তাহলে আমাদের ফাংশনটা কি বলতো ভাই, cos 3x, তাই না? এই যে ফাংশনটা এখানে লিখবা, উঠাবা cos 3x, তাহলে x বলতে আসলে কি, যে আলফা ফার্স্ট ব্র্যাকেট মানে x, এখন ব্র্যাকেট ক্লোজ করো, মানে cos 3x, ফাংশনটা উঠানোর পরে ইকুয়াল দিবা। এখন কাছে তোমার কাছে জি অফ এক্স মানে আরেকটা ফাংশন চাইছে, তো আমাদের কাছে তো আছে মাত্র একটা ফাংশন, তো যেহেতু জি অফ এক্স নাই মানে এটা কি শূন্য, ঠিক আছে? এটা দরকার নেই, এটা বাদ, এটাকে আমরা স্কিপ করলাম। এখন স্টার্ট মানে তুমি আসলে কত থেকে, মানে মানটা রেঞ্জটা আসলে কত থেকে স্টার্ট হবে তোমার, ঠিক আছে? দেখো এখানে কত থেকে স্টার্ট হয়েছে বলো তো ভাইয়া, -90 থেকে এই যে +90, তাহলে -90, তাহলে এখানে লিখবো হচ্ছে মাইনাস এই যে 90, ঠিক আছে? -90, তাহলে ইকুয়াল। আর শেষ হয়েছে কোথায় বলো তো, এন্ড হয়েছে কোথায়, 90 গিয়ে, তাই না? এই যে 90 গিয়ে শেষ হয়েছে। এখন বলো তো ভাইয়া তোমার কোন ব্যবধান কত করে, দেখো কোন ব্যবধান আমরা কত করে রাখছি বলতো, 10 ডিগ্রি, তাহলে এখানে লিখবো হচ্ছে 10, এই যে 10, তাহলে এখানে দিব হচ্ছে ইকুয়াল। দেখো সবগুলো মান কিন্তু সুন্দর মতো চলে যাচ্ছে। একটু খেয়াল করো, আমি তোমাকে দেখাই। এক্স এর মান যখন -90, তো তুমি আলাদা করে এই সবগুলো মান বের করা সো টাফ, কিন্তু দেখো এক্স এর মান যখন -90, এই যে খেয়াল করো এক্স এর মান যখন -90, যেখানে দেখাচ্ছে মানে এইটা দেখো খেয়াল করো, যে -90 এর জন্য এফ অফ এক্স বলতে ওয়াই এর মান কিন্তু শূন্য, মানে -90 এর জন্য শূন্য। তো তুমি যদি এগুলো ক্যালকুলেশন করতে পারো তারপরে তো ভাইয়া পার্শিয়াল মার্ক পাবা, যত কঠিনই আসুক না কেন। আমার কথা হচ্ছে পার্শিয়াল মার্ক 2 তো তুলতে পারবা এখান থেকে, বুঝতে পারছো? তো গ্রাফ আসলে ভয় পাওয়ার কিছু নেই। অনেকে তো ভেবেই নিছো যে অ্যান্সার করবা না, তার জন্য এই বুদ্ধিটা, কথা বুঝছো? তো তুমি জাস্ট মানগুলো বের করো ভাই। এখানে আগে হিসেব করে নিবা যে 10 ডিগ্রি ব্যবধান হলে কতগুলো ঘর হবে, যেমন 90, তারপরে -80, আবার 0 থেকে শুরু করলে 0, তারপরে হচ্ছে 10 ডিগ্রি ব্যবধান 10 10 করে বাড়বে। এখানেও কিন্তু 10 10 10 10 করে কি বলতো বাড়ছে, বুঝতে পারছো? এই যে -90 থেকে -80 হয়েছে, তারপরে আবার কি -70 হয়েছে, কতটা বুঝো ভালো করে। এবার দেখো সবগুলো মান, এই যে এক এক করে সবগুলো মান পাবে এখানে। -70, দেখো -50, অর্থাৎ এক্স এর মান -50 ডিগ্রি বসালে ওয়াই এর মান কত পাইছো, -0.866। দেখো -50 এর জন্য দেখো এই যে -0.866 বলতে 87। তো দেখো সবগুলো মান কিন্তু তুমি এখান থেকে পাবা, এই যে এখানে জাস্ট নিচে নিচে যাওয়া, সবগুলো মান কিন্তু চলে আসবে। আর দেখো জি অফ এক্স এর মান কিন্তু সব 0, অর্থাৎ ওইটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, বুঝছো? তাহলে এভাবে এক্স এবং ওয়াই এর মানগুলো বের করার পরে তুমি যে বিন্দুগুলো পাবা, এই বিন্দুগুলো তুমি সব কাগজে বসাই দিবা, ঠিক আছে? তো এইখানে খেয়াল করো ভাইয়া, এখানে এক্স অক্ষ বরাবর 3 ঘর সমান 10 ডিগ্রি, আর ওয়াই অক্ষ বরাবর 10 ঘর সমান 1 একক ধরছো, কারণ ওয়াই এর মান কিন্তু অনেক ছোট মান। তো আমরা ওয়াই এর বরাবর 10 ঘর যাওয়া মানে 1 একক যাওয়া, বুঝতে পারছো? এই যে 10 বর্গ সমান 1 একক, অর্থাৎ 0.5 থাকলে তুমি 5 ঘর যাবা, এই যে 0.5 এর জন্য যাবা কি 5 ঘর। এখন দেখো ভাইয়া এই বিন্দুগুলো আসলে আমরা গ্রাফ কাগজ অর্থাৎ ছক কাগজে কিভাবে প্রতিস্থাপন করবো, মানে বসাবো কিভাবে। দেখো যে এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মান কিন্তু 1, ঠিক আছে? এক্স এর মান 0 এর জন্য ওয়াই এর মান কি বলতো 1, আর 1 এখানে দেখো 10 বর্গ, অর্থাৎ 1 বলতে আসলে কি বলতো ওয়াই বরাবর 10 ঘর তুমি যাবা, ঠিক আছে? আবার এখানে দেখো যখন এক্স এর মান 10 ডিগ্রি, 10 ডিগ্রি আমরা কিন্তু এখানে ধরে নিচ্ছি অলরেডি ভাই যে 3 বর্গ, অর্থাৎ 3 ঘর সমান কিন্তু 10 ডিগ্রি। আচ্ছা এক্স অক্ষের বরাবর 10 ডিগ্রি যাওয়া মানে কি, তুমি এক্স অক্ষ বরাবর 3 ঘর যাবা, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর কয় ঘর যাবা, 3 ঘর যাবা। আর এইখানে খেয়াল করো ওয়াই এর মান কত আছে বলতো ভাইয়া, 0.87। তো 0.87 কে জাস্ট 10 দ্বারা গুণ করবা, কারণ এখানে আমরা ধরে নিচ্ছি কি বলতো 10 ঘর সমান 1 একক। তাহলে 0.87 সমান কয় ঘর যাবা, এটা জন্য তুমি 0.87 কে 10 দ্বারা গুণ করবা, অর্থাৎ 8.7 ঘর, বুঝছো? জাস্ট এইভাবে তোমাকে বিন্দুগুলা গ্রাফের মধ্যে অর্থাৎ প্রতিস্থাপন করতে হবে, তারপরে সবগুলো যোগ করে দিলে কিন্তু অ্যান্সার শেষ। দেখো কিভাবে ভাইয়া, 0 এর জন্য 1, দেখো এক্স এর মান যখন 0, এই 0 এর জন্য ওয়াই এর মান কত পাবা 1, তো ওয়াই 1 মানে কি 10 ঘর সমান 1 একক, অর্থাৎ তোমাকে ওয়াই বরাবর এখন 10 ঘর যেতে হবে, ঠিক আছে? তাহলে কি যাবো, পজিটিভ দিকে চলে যাবে। দেখো ওয়াই বরাবর 10 ঘর, এই যে এখানে পেয়ে গেছো, বুঝছো? এখন পরেরটা কি আছে ভাইয়া, দেখো এক্স এর মান যখন 10 ডিগ্রি, এক্স এর মান যখন 10 ডিগ্রি বসাইছো তখন ওয়াই এর মান কত পাইছো 0.87। তো 10 ডিগ্রি সমান কয় ঘর যাবা, দেখো 10 ডিগ্রি সমান যাবা হচ্ছে 3 ঘর। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর আগে 3 ঘর যাও, 1 2 3, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর কত বলো তো ভাইয়া, 0.87, এটাকে 10 দ্বারা গুণ করলে কি আসবে 8.7। তাহলে খেয়াল করো যে 3 থেকে উপরের দিকে যাও, 5 6 7 8, দেখো এখানে 8.7, বুঝছো? এইভাবে কিন্তু তোমাকে বিন্দুগুলা সব কাগজে প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ তোমার মেইন কাজ হলো স্কেলটা ধরে নেওয়া, যে কত ঘর সমান তুমি কত একক ধরে নিবা।
বুঝছো? আর কোন ব্যবধানটা ধরে না, তুমি যদি এইটা বুঝতে পারো তাহলে গ্রাফ তোমার কাছে সবচেয়ে সহজ। আর বাকি যে মানগুলো, এটা তো ক্যালকুলেটারে সবগুলো মান তুমি বের করতে পারবে খুব ইজিলি, বুঝছো? তো নর্মালি ভাই যখন সাইন এক্স আর কজ এক্স এর গ্রাফ হবে, ধরো নর্মাল সাইন এক্স বা নর্মাল কজ এক্স, তখন আমরা কোন ব্যবধানটা 30 ডিগ্রি নিয়ে নিব, ঠিক আছে? দেখো লাস্টের যে ম্যাথটা আছে, এই যে দেখো ভাই, এখানে কিন্তু ওয়াই ইকুয়াল সাইন এক্স আছে, এখানে দেখছো -180 থেকে 180, তার মানে অনেকগুলো মান কিন্তু তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এইখানে দেখো আমরা কোন ব্যবধান কত ধরছি, দেখো এই যে -180 থেকে 180, এক্স এর মান -180 থেকে শুরু করে 180 পর্যন্ত 30 ডিগ্রি অন্তর নেওয়া হয়েছে। এখানে কিন্তু কোন ব্যবধানটা বেশি নেওয়া হয়েছে, অর্থাৎ 30 ডিগ্রি। নর্মাল সাইন এক্স কজ এক্স এর ক্ষেত্রে আমরা কোন ব্যবধানটা 30 ডিগ্রি করে নিব, ঠিক আছে? তাহলে এখানে ভাই তুমি দেখো যে 30 ডিগ্রি অন্তর এক্স এর মানের জন্য, মানে ব্যবধান আর কি, 30 ডিগ্রি ব্যবধানে এক্স এর মানের জন্য ওয়াই ইকুয়াল সাইন এক্স এর মানগুলো নির্ণয় করি। দেন এই যে মান নির্ণয় করার পরে তুমি জাস্ট কি করবে বলতো, এগুলো গ্রাফ কাগজে বিন্দুগুলো প্রতিস্থাপন করবা, তাহলে সবগুলো যোগ করে দিলে কিন্তু তোমার গ্রাফটা অঙ্কন হয়ে গেল, বুঝছো? তারপরে কিছু বৈশিষ্ট্য লিখবা, যেমন সাইন এক্স এর গ্রাফে যদি বৈশিষ্ট্য লেখো, লিখবা যে এই গ্রাফে কোনো কাটাছাড়া নেই। কাটাছাড়াই বলতে কি বলতো, এটা একটা অবিচ্ছিন্ন গ্রাফ, ঠিক আছে? এবং ফাংশনটা কি, একটা পর্যায়বৃত্ত ফাংশন। সাইন এক্স মানে কি, একটা পর্যায়বৃত্ত ফাংশন। কস 3x কি বলতো, এটাও একটা পর্যায়বৃত্ত ফাংশন। সাইন এক্স এর পর্যায়কাল কত হবে, সাইন এক্স এর পর্যায়কাল হবে 2π, ঠিক আছে? 2π বাই চলকের সহগ, তো চলকের সহগ এখানে 1, অর্থাৎ 2π পাবা। আর cos 3x এর পর্যায়কাল কত হবে, দেখো cos 3x, অর্থাৎ এখানে পাওয়ার কিন্তু ভাইয়া বিজোড়, এখানে পর্যায়কাল কত হবে 2π, আর চলকের x এর সহগ হচ্ছে 3, অর্থাৎ 2π/3, কথা কি বুঝছো? তারপরে কি লিখবা, যে এই গ্রাফটা দেখো ঢেউয়ের মতো, তাই না? এই যে ঢেউ খেলানো গ্রাফ, এটা চিন্তা করবো যে ঢেউ খেলানো গ্রাফ, যে ঢেউয়ের মতো একটা গ্রাফ হচ্ছে, ঠিক আছে? এগুলো জাস্ট তুমি বৈশিষ্ট্য লিখতে পারো, গ্রাফের বৈশিষ্ট্য লিখে দিলে, কিছু লিখে দিলে তুমি কিন্তু ভাইয়া মার্ক পেয়ে যাবো, অর্থাৎ পার্শিয়াল মার্ক পাবো। যদি খুব কঠিন গ্রাফও তোমার পরীক্ষায় চলে আসে, তারপরে এখান থেকে কিন্তু পার্শিয়াল মার্ক গেইন করা সম্ভব। তো এই যে গ্রাফটা আছে এখানে, প্রথম যে গ্রাফটা আছে ভাইয়া, এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স অর্থাৎ সাইন 2x, এক্ষেত্রে কিন্তু কোন ব্যবধান দেখো কত নেওয়া হয়েছে, 15 ডিগ্রি ব্যবধান। সাইন 2x ছিল, তাই আমরা কি করছি, 15 ডিগ্রি ব্যবধান নিয়েছি। সাইন 3x এর ক্ষেত্রে বলো তো কত, 10 ডিগ্রি ব্যবধান নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইখানে গ্রাফটাতে একটু ঝামেলা আছে, তোমরা যখন কোন মানগুলো বসাবা, বিন্দু প্রতিস্থাপন করবা, একটু ঝামেলা আছে, একটু দেখে নিবা, ঠিক আছে? জাস্ট এই চিত্রটা, বাকি সব লেখা কিন্তু ঠিক আছে, জাস্ট তোমার এখানে মান বসানোর ক্ষেত্রে একটু দেখে নিবা। তোমরা যদি ভাইয়া এই সবগুলো 6 চ্যাপ্টার থেকে যদি এগুলো কমপ্লিট করো, আশা করি এখান থেকে কিন্তু প্রশ্নগুলো চলে আসবে। দেখো এই যে লাস্টে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, লেখচিত্র সবসময় মূল বিন্দুগামী হবে। সাইন এক্সের লেখচিত্র একটা অবিচ্ছিন্ন ফাংশন, যেহেতু কোনো কাটাছেড়া নেই। সাইন এক্স কজ এক্স এর সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হচ্ছে 1, এবং সর্বনিম্ন মান কি বলতো -1। এটাও তুমি বলে দিতে পারো, ঠিক আছে? এই যে কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিতে